বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেকটা নিম্ন মধ্যবিত্তের মাসের শেষ সপ্তাহের মতো। যখন মানিব্যাগে টাকা না থাকলে পাড়ার দোকানে বাকির খাতা খুলতে হয়, বলতে হয় সামনের মাসের বেতন পেলেই সব টাকা পরিশোধ করে দিব। দোকানদারও হাসি মুখেই খাতা খুলেন, কিন্তু কাস্টমার যাওয়ার পর নিঃশব্দে চাল, তেল আর ডালের দাম কিছুটা বাড়িয়ে দেন। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। একদিকে দেশে ডলার সংকট বাড়ছে, অন্যদিকে সরকার আবারও IMF আর বিশ্বব্যাংকের কাছে নতুন ঋণ চাইছে। তবে এটি কোনো পছন্দের সম্পর্ক নয়, বরং রিজার্ভ ফুরিয়ে যাওয়া আর ডলারের তীব্র চাহিদা থেকে জন্ম নেওয়া এক নির্মম প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই ঋণ কি বাংলাদেশকে সত্যিই বাঁচাবে, নাকি ধীরে ধীরে দেশকে ঠেলে দেবে এক ভয়ঙ্কর ঋণের অতল গহ্বরে? অর্থনীতিবিদদের দাবি, বাংলাদেশ এখন এমন এক বিপজ্জনক অর্থনৈতিক চক্রে আটকে গেছে, যেখানে আজকের বাঁচার জন্য দেশের সার্বভৌম ভবিষ্যৎ বন্ধক পড়ে যেতে পারে। চলুন একটু গভীরে যাওয়া যাক। মূলত বাংলাদেশের ঋণ কাহিনী শুরু হয় 2023 সালে, যখন IMF এর সঙ্গে 4.7 বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি হয়। পরে 2024 সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে আরও যোগ হয় 800 মিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় 3.64 বিলিয়ন ডলার ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এসেছে। কিন্তু মুদ্রার অপর পাশেই যেন স্পষ্ট হতাশার ছাপ। মূল ঋণের ষষ্ঠ ও সপ্তম কিস্তি মিলিয়ে প্রায় 1.3 বিলিয়ন ডলার এখনো ওয়াশিংটনেই আটকে আছে, কারণ বাংলাদেশ IMF এর নির্ধারিত সংস্কার শর্ত পূরণ করতে পারেনি। কিন্তু ঠিক এই অবস্থাতেই অর্থ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ওয়াশিংটন থেকে ফিরে এসেছে। এর আগে তারা IMF এর কাছে আরো 2 বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংকের কাছে আরো 1 বিলিয়ন ডলার চেয়ে এসেছেন। কিন্তু যখন পুরনো কিস্তি আটকে আছে, তখন নতুন ঋণ চাওয়া এক ধরনের উচ্চ ঝুঁকির জুয়া নয় কি? বিষয়টা অনেকটা এমন যে দোকানদার আগের বাকি নিয়েই সন্দিহান, কিন্তু আপনার কাছে আবারও ধার ছাড়া বাঁচার উপায় নেই। এবার প্রশ্ন হতে পারে, কেন নতুন করে ঋণ চাইছে বাংলাদেশ? এই ঋণ খোঁজার পেছনে সবচেয়ে বড় কারণ হলো 3 বিলিয়ন ডলারের এনার্জি ফায়ার বা জ্বালানি সংকট। বলা হচ্ছে, আন্তর্জাতিক সংঘাত, বিশেষ করে ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক অস্থিরতা জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। ফলে সরকার পড়েছে এক কঠিন দ্বিধায়। রিজার্ভ খরচ করে ডলার বাজার বাঁচাবে, নাকি আবারও ঋণ নিয়ে দেনার পাহাড় বাড়াবে? এখানে সরকার দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে, কারণ রিজার্ভ শেষ হয়ে গেলে মুদ্রাবাজার ধসে পড়তে পারে। কিন্তু বাস্তবতা হলো, ঋণ কোনো আসমানি রহমত নয় যা সমস্যা সমাধানে আকাশ থেকে নামে, বরং ঋণ মানে ভবিষ্যতের আয় বন্ধক রেখে আজকের অভাব মেটানো। আর এখানেই আসে আসল খেলা, কারণ IMF কখনোই শুধু টাকা দেয় না, টাকার সঙ্গে শর্তও দেয়, যা প্রায়ই মানুষের দীর্ঘশ্বাসকে উপেক্ষা করে। বাংলাদেশের সামনে এখন প্রধান কয়েকটি শর্ত হলো, বিদ্যুৎ ও জ্বালানিতে সরকারি ভর্তুকি কমানো, করের আওতা বাড়ানো, ব্যাংক খাত সংস্কার, বাজার ভিত্তিক ডলার ও সুদের হার চালু করা। কাগজে কলমে এগুলো প্রশাসনিক ভাষা হলেও বাস্তবে এই আঘাত গিয়ে লাগে সাধারণ মানুষের পকেটে। কারণ যখন ভর্তুকি কমে যায়, তখন তেলের দাম বেড়ে যায়, বিদ্যুৎ আর গ্যাস বিল বেড়ে যায়, এমনকি সেচ খরচ বাড়ায়, কৃষকের উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। অন্যদিকে বাজার ভিত্তিক সুদের হার মানে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের কপালে রীতিমতো বাড়তি চিন্তা। আগে যেখানে নির্দিষ্ট সুদে ঋণ পাওয়া যেত, সেখানে বাড়তি সুদ অনেক ছোট কারখানাকে বন্ধ করে দিতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাংক সংস্কার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকার বেশি। এই প্রেক্ষাপটে আনা হয় ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2024 সংশোধন। তবে সমালোচকদের আশঙ্কা, এটি দুর্বল ব্যাংককে শাস্তি দেওয়ার বদলে পুরনো বিতর্কিত মালিকদের আবারও ব্যাংকের নিয়ন্ত্রণে ফেরার সুযোগ করে দিতে পারে। অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে সতর্ক করে বলেন, সংস্কারের নামে দুর্বল ব্যাংক পুনরায় পুরনো গোষ্ঠীর হাতে যেতে পারে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এর সংস্কারও থমকে আছে। এখনো সেখানে কাগজ, সিলমোহর আর দীর্ঘ লাইনের সংস্কৃতি। কর রিটার্ন জমা দেওয়া যেন নাগরিক দায়িত্ব নয়, বরং এক কঠিন পরীক্ষা। ফলে নতুন ঋণের চাপ বাড়লে সাধারণ মানুষের জীবনে চাপ আরও বাড়বে, কারণ IMF সাধারণত পিছু হটে না। উল্টো হিসেবের খাতা অর্ধেক খালি থাকলে তারা আরো কঠোর সংস্কার দাবি করে। তাই বাংলাদেশ যদি এমন এক ভবিষ্যৎ চায় যেখানে ঋণদাতা সংসার চালাবে না, তাহলে ধার বাড়ানোর বদলে আয় বাড়ানোর পথেই জোর দিতে হবে। সেজন্য দরকার কর ব্যবস্থা সহজ করা, যেন NBR হয় আধুনিক ও স্বচ্ছ প্রতিষ্ঠান, শুধু পোশাক খাতের উপর নির্ভর না করে ওষুধ, IT, চামড়া ও কৃষি খাতকে রপ্তানিমুখী করা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, যাতে আন্তর্জাতিক জ্বালানি বাজারের ডলার নির্ভর অস্থিরতা কমে আসে, ঋণের টাকা উচ্চ মুনাফার প্রকল্পে বিনিয়োগ করা, যা বাস্তবে অর্থনৈতিক লাভ দেয়। কারণ সত্যি বলতে IMF কোনো ত্রাণকর্তা নয়, আবার পুরোপুরি খলনায়কও নয়। এটি এমন এক কঠোর মহাজন যে টাকা দেওয়ার বদলে সংসারের হিসেবের খাতাও দেখতে চায়। যদিও সরকার বলছে নতুন ঋণ জনগণের চাপ কমাবে, কিন্তু সেই ঋণের শর্তই আবার অনেক সময় সাধারণ মানুষের জীবনে নতুন চাপ তৈরি করবে। অতিরিক্ত ঋণ শেষ পর্যন্ত একটি দেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষয় করে দেয়। কারণ একটি দেশ যখন নিজের সামর্থ্যের চেয়ে বেশি ধার করে, তখন একসময় সে নিজের জাহাজ নিজে চালানোর অধিকারও হারাতে শুরু করে। সব মিলিয়ে আপনার কি মনে হয়,
বাংলাদেশ কি নিজেদের অর্থনৈতিক সংকট সমাধান করছে, নাকি এমন একটি বিল ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিচ্ছে যা কোনোদিন শোধ করা সম্ভব না? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর কি কি বিষয়ে ইনসাইটের ভিডিও চান তাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সকল আপডেট সবার আগে পেতে ফলো দিয়ে যুক্ত থাকুন ইনসাইটের ফেসবুক পেজে।